আজকের টপিক হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ফলো করলে দেখা যাবে এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে এমসিকিউ থেকে 5টা কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেন টাইপ যেটা থাকে সেখান থেকে 3টে কোয়েশ্চেন থাকে, আর ডেসক্রিপটিভে এখান থেকে একটা গোটা কোয়েশ্চেন থাকে যেটার মার্কস হচ্ছে 7 নাম্বারের। সুতরাং এই চ্যাপ্টারটা কভার করলে এই একটা বড় কোয়েশ্চেন মোটামুটি কমন পাওয়া যেতে পারে। তো সুতরাং এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়লে মনে হয় সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে। সিলেবাসটা লক্ষ্য করলে দেখা যাবে এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে ফ্লিপফ্লপ আর একটা হচ্ছে গিয়ে কাউন্টারের পার্ট। এখানে ফ্লিপফ্লপের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা একটু ভালো করে পড়তে হবে কম্পেয়ার টু কাউন্টার, কেননা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন যদি ফলো করা যায় তাহলে দেখা যাবে এই ফ্লিপফ্লপ থেকে ম্যাক্সিমাম বড় কোয়েশ্চেনগুলো আসে রাদার দ্যান কাউন্টার পার্ট থেকে। প্রথমেই আসি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কাকে বলে। আমরা আগে যে সকল সার্কিটগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে গিয়ে কম্বিনেশনাল লজিক সার্কিট। এখন যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ছবিটা লক্ষ্য করলে দেখা যাবে কম্বিনেশনাল লজিক সার্কিটের ক্ষেত্রে যে ইনপুটগুলো আসছে সেগুলো সার্কিটে প্রসেস হচ্ছে এবং তার থেকে একটা আউটপুট বা অনেকগুলো আউটপুট জেনারেট হচ্ছে। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ক্ষেত্রে যে ইনপুটগুলো আসছে এবং এরপরে যে আউটপুটগুলো পাওয়া যাচ্ছে সেই আউটপুটের কিছু অংশ বা আউটপুটটা আবার পজিটিভ ফিডব্যাক হয়ে আবার সেটা ইনপুট হিসেবে আসছে, ঠিক আছে। অর্থাৎ এর আউটপুট শুধুমাত্র সেই মুহূর্তে অর্থাৎ বর্তমান ইনপুটগুলোর উপর নির্ভর করে না, পূর্ববর্তী পর্যায়ের ইনপুটগুলো বর্তমান আউটপুট প্রতিক্রিয়া করে। এই ধরনের যে সার্কিটগুলো হয় তাদেরকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলা হয়। এই ক্ষেত্রে যেহেতু পূর্ববর্তী পর্যায়ের ইনপুট ডেটার গুরুত্ব আছে এখানে, সেই জন্য এই যে উক্ত ইনপুটগুলো যেগুলো থাকে সেগুলোকে সঞ্চয় করে রাখার প্রয়োজন হয়। এই কাজটা মেমোরি ছাড়া তো সম্ভব হয় না। তো সুতরাং বলা যেতে পারে মেমোরি সহ যে লজিক সার্কিট হয় সেটাকে বলা যেতে পারে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এটি সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। এবার আসছি ক্লক পালসের ক্ষেত্রে। একটা ক্লক পালসের ক্ষেত্রে আপ ভোল্টেজ হয় আর ডাউন ভোল্টেজ হয়। আপ ভোল্টেজটাকে আমরা এখানে 1 ধরে ডিফাইন করি, আর ডাউন ভোল্টেজটা যেটা থাকে সেটাকে 0 দিয়ে ইন্ডিকেট করি। এবার যদি একটা ফ্লিপফ্লপে ক্লক পালস দেওয়া হয় তাহলে যদি হাই ভোল্টেজটাকে কাউন্ট করা হয় তাহলে সেটাকে বলা হয় হাই লেভেল ট্রিগারিং বা পজিটিভ এজ ট্রিগার। আর যদি লো ভোল্টেজ যেটা থাকে মানে বা 0 ভোল্টেজ থাকে যেটা, সেটাকে যদি ট্রিগার করা হয় তাহলে সেটাকে বলা হয় লো লেভেল ট্রিগারিং বা নেগেটিভ এজ ট্রিগার। এবার আসি ফ্লিপফ্লপের ক্ষেত্রে। ডিজিটাল মেশিনে 1 বিট তথ্য বা ইনফরমেশন সঞ্চয় করতে যে লজিক সার্কিটটা ব্যবহার করা হয় তাকে ফ্লিপফ্লপ বলা হয়। এবার এই ফ্লিপফ্লপকে অনেক সময় শর্টে F/F বলেও লেখা থাকে অনেক বইতে, ঠিক আছে। আচ্ছা, এর কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এখানে ফ্লিপফ্লপের ক্ষেত্রে কেবলমাত্র বিটই জমা থাকতে পারে, মানে বিট হিসেবে এটা সঞ্চিত থাকতে পারে, বাইট হিসেবে হবে না, ঠিক আছে। আচ্ছা, ফ্লিপফ্লপের আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুট সমন্বয়ের উপর নির্ভর করে না, পূর্ববর্তী পর্যায়ের যে ইনপুট থাকে বা আউটপুটের থাকে সেই আউটপুট বা ইনপুট বোথের উপরই নির্ভর করে। ফ্লিপফ্লপের যে দুটো আউটপুট পাওয়া যায় সেই দুটো একে অপরের পরিপূরক। মানে একটা আউটপুট থেকে যদি 0 পাওয়া যায়
তাহলে আরেকটা আউটপুট থেকে অবশ্যই 1 পাওয়া যাবে। তো এই জন্য এটাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলা হয়। এখানে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের একটা পার্থক্য আসে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো সিঙ্গেল বিট যদি ফ্লিপ ফ্লপ হয় তাহলে সেটাকে ল্যাচ বলা হয় বেসিক্যালি। আর ল্যাচের ক্ষেত্রে কখনোই ক্লক পালস থাকে না। তো এটা শুধুমাত্র প্রিভিয়াস যে ইনপুট থাকে বা আউটপুট থাকে তার উপর ডিপেন্ড করেই বর্তমান যে আউটপুটটা হয় সেটা পাওয়া যায়। কিন্তু ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটা ক্লক পালস থাকে, যে ক্লক পালসটা ট্রিগার হতে পারে, সেটা পজিটিভ এজ ট্রিগার হতে পারে, সেটা নেগেটিভ এজ ট্রিগার হতে পারে। তো যেটাই হয় সেই ক্লক পালসটা দেওয়ার পরই অ্যাকচুয়াল যে আউটপুট হয় সেটা পাওয়া যায়। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। ফ্লিপ ফ্লপকে মোটামুটি 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, আর একটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। প্রথমে আসছি এসআর ফ্লিপ ফ্লপ। আগেও বলেছিলাম ল্যাচের ক্ষেত্রে ক্লক পাস থাকে না। তো এই যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা হচ্ছে এসআর ল্যাচের ক্ষেত্রে। এখানে দুটো ইনপুট আছে এস আর আর, আর দুটো আউটপুট আছে কিউ আর কিউ বার। এখানে কিউ আর কিউ বার এই জন্য আছে কেননা একটার কমপ্লিমেন্ট। এসআর ফ্লিপ ফ্লপ দুটো পদ্ধতিতে ডেভেলপ করা যায়। একটা হচ্ছে গিয়ে নর গেটের সাহায্যে, আর একটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের সাহায্যে। তো দুটোই পড়তে হবে। তো প্রথমে ল্যাচ হিসেবে পড়তে হবে, তারপরে অ্যাজ এ ফ্লিপ ফ্লপ হিসেবে পড়তে হবে, মানে ক্লক পালস দিয়ে। এসআর ফ্লিপ ফ্লপকে যদি নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আর এর ভ্যালু যদি 0 হয় এবং এস এর ভ্যালু যদি 0 হয় তখন এটা একটা নিষ্ক্রিয় অবস্থা, অর্থাৎ পূর্বে যে অবস্থায় ছিল ফ্লিপ ফ্লপটি সেই অবস্থাতেই থাকবে। তার মানে এটার যে অ্যাকশন হবে সেটা হচ্ছে নো চেঞ্জ বা এনসি। আচ্ছা, যদি এরকম হয় যে আর এর ভ্যালু 0 এবং এস এর ভ্যালু 1 হয় তাহলে নর গেটের ট্রুথ টেবিল অনুযায়ী এর আউটপুট দাঁড়ায় 1। তো সেই ক্ষেত্রে এর এই যে 1 ভ্যালুটা পাওয়া গেছে সেটাকে বলা হয় সেট। যখন আর এর ভ্যালু 1 আর এস এর ভ্যালু 0 হবে তখন নর গেটের আউটপুট অনুযায়ী এই ফ্লিপ ফ্লপের আউটপুট হবে 0। এটাকে বলা হয় রিসেট। এবার যদি আর এর ভ্যালু 1 আর এস এর ভ্যালু 1 হয় তখন একটা রেস্ট কন্ডিশন পাওয়া যায়, যা সবসময় এড়িয়ে যাওয়া উচিত, কারণ এই অবস্থায় দুটি গেটই একই আউটপুট দেওয়ার চেষ্টা করবে। তো এই রেস্ট কন্ডিশন যেটা সেটা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে। তো এটা একটু মাথায় রাখতে হবে। যদি আর আর এস এর ভ্যালু বোথ 1 হয় তাহলে সেটা হবে রেস্ট কন্ডিশন, যদি নর গেট ব্যবহার করে আরএস ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হয়। এবার এই যে আউটপুটগুলো বললাম সেগুলো একটু যদি ইলাবোরেট করে বলা যায় তাহলে এরকম হয়। কোনো একটা সময় ধরে নিলাম ফ্লিপ ফ্লপটি সেট অবস্থায় আছে, অর্থাৎ কিউ এর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 0। সুতরাং আর এর ভ্যালু 0 আর এস এর ভ্যালু 1। এখন যদি এস ইকুয়ালস টু 0 করা হয় তাহলে 1 নম্বর নর গেটের ইনপুট দুটি হবে 0 আর 0। সুতরাং কিউ সমান সমান 1 হবে, মানে আউটপুট যেটা নর গেটের ট্রুথ টেবিল অনুযায়ী, তাহলে তার আউটপুট 1 হবে, তার মানে যেটা আগে ছিল। এবং 2 নম্বর যে নর গেটটা আছে তার ইনপুট দুটো হবে 0 আর 1। সুতরাং কিউ বার যেটা সেটাও হবে 0, যেটা আগে ছিল। অর্থাৎ আর ইকুয়ালস টু 0, এস ইকুয়ালস টু 0 মানের জন্য কিউ এর মানের কোনো পরিবর্তন হলো না। এখন যদি আর ইকুয়ালস টু 1 করা হয় এবং এস এর মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ এস এর ভ্যালু 0, তাহলে 1 নাম্বার নর গেটের ইনপুট দুটো হবে 1 আর 0। সুতরাং কিউ এর ভ্যালু হবে 0,
যেটা আগে ছিল 1, এবং 2 নাম্বার নর গেটের ইনপুট দুটো হবে 0 আর 0, সুতরাং কিউ বার হবে 0 যেটা আগে ছিল। অর্থাৎ আর ইকুয়ালস টু 1 আর এস ইকুয়ালস টু 0 এই দুটো মানের জন্য ফ্লিপ ফ্লপটি রিসেট করলো, মানে কিউ ইকুয়ালস টু 0 হলো। এখন যদি আবার আর ইকুয়ালস টু 0 এবং এস অপরিবর্তিত রাখা হয়, মানে এস ইকুয়ালস টু 0 হয়, তাহলে 1 নাম্বার গেটের ইনপুট দুটো হবে 0 আর 1, সুতরাং কিউ ইকুয়ালস টু 0 হবে আগে যা ছিল, এবং 2 নাম্বার গেটের ইনপুট দুটো হবে 0 আর 0, সুতরাং কিউ ইকুয়ালস টু 0 হবে আগে যা ছিল। অর্থাৎ আর ইকুয়ালস টু 0 আর এস ইকুয়ালস টু 0 ইনপুট সেটের জন্য আউটপুটের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি কোনো এক সময় আর ইকুয়ালস টু 1 এবং এস ইকুয়ালস টু 1 করা হয়, তাহলে দেখা যাবে দুটো গেটেরই একসাথে একই আউটপুট দেওয়ার চেষ্টা করছে। যেমন প্রথমেই ধরা হয়েছিল কিউ ইকুয়ালস টু 1, অর্থাৎ ফ্লিপ ফ্লপটি সেট অবস্থায় আছে, যার অর্থ আর ইকুয়ালস টু 0 আর এস ইকুয়ালস টু 1। এখন যদি আর ইকুয়ালস টু 1 করা হয় এবং এস অপরিবর্তিত রাখা হয়, মানে হচ্ছে গিয়ে এস ইকুয়ালস টু 1, তাহলে 1 নাম্বার গেটের ইনপুট দুটো হবে 1 আর 0, এবং 2 নাম্বার গেটের ইনপুট দুটো হবে 1 আর 1, যার অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার উভয় গেটই 0 আউটপুট, মানে কিউ ইকুয়ালস টু 0 আর কিউ বার ইকুয়ালস টু 0 দেওয়ার চেষ্টা করবে, যেটা হচ্ছে গিয়ে ফরবিডেন স্টেট। অর্থাৎ এক্ষেত্রে দুটো গেটের মধ্যে রেস, মানে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কে আগে আউটপুটের মান পরিবর্তন করবে। এই অবস্থায় ফ্লিপ ফ্লপটি কাজ করতে পারে না। এই অবস্থাকে অ্যাকচুয়ালি রেস কন্ডিশন বলা হয়। এবার যদি এই আরএস ফ্লিপ ফ্লপকে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করা হয়, তাহলে ছবিটা এরকম হয় আঁকাটা, এবং এর যে লজিকটা থাকবে সেটাও ন্যান্ড গেটের যে ট্রুথ টেবিল আছে সেটার উপরই কাজ করবে বেস করে। তো সেটার উপর যদি বেস করে এই ন্যান্ডের উপর ডিজাইন করা আরএস ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখা হয়, তাহলে এইখানে জাস্ট উল্টোটা হয়ে যাচ্ছে। মানে হচ্ছে গিয়ে 1 যখন ইনপুট থাকছে তখন সেটা কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে হচ্ছে নো চেঞ্জ কন্ডিশন হচ্ছে, নিষ্ক্রিয় অবস্থা হচ্ছে। কিন্তু যদি 1 0 হয়, তো সেই ক্ষেত্রে এটা আউটপুট যেটা থাকছে সেটা 0 হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে সেটা রিসেট কন্ডিশন। 0 আর 1 যদি ইনপুট থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে 1, যেটা হচ্ছে গিয়ে সেট কন্ডিশন, আর 0 0 যদি থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে রেস কন্ডিশন। অনেক সময় সেট আর রিসেটের যে কন্ডিশনটা আছে সেটা একটু গন্ডগোল হয়ে যায়। তো মাথায় রাখতে হবে, যখন 1 হয় সেটাকে বলা হয় সেট, যখন 0 হয় সেটাকে বলা হয় রিসেট। ঠিক আছে। আরএস ফ্লিপ ফ্লপকে যদি ন্যান্ড দিয়ে ডিজাইন করা হয় তাহলে এক রকমের আউটপুট হবে, যদি সেটাকে নর দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটার কিন্তু আরেক রকমের ট্রুথ টেবিলটা হবে। তো সুতরাং এই যে ট্রুথ টেবিলটা থাকে সেটা একটু ভালো করে আমার মনে হয় পড়লে সুবিধা হবে পরে। এবার যদি এই আরএস ফ্লিপ ফ্লপকে ক্লক দিয়ে ডিজাইন করা হয় তাহলে কীরকম হবে সেটা দেখা যাবে। এখানে একটা ন্যান্ড আরএস ফ্লিপ ফ্লপ আছে যেটাকে ক্লক দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো তার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম যেটা থাকছে মেন স্ট্রাকচার, তার সঙ্গে একটা বাইরে থেকে একটা ক্লক যুক্ত করা হয়েছে। এখানে আরএস ফ্লিপ ফ্লপের যে ব্লক ডায়াগ্রামটা আছে সেটা যদি রিপ্লেস করে অ্যাকচুয়াল সার্কিটটা আঁকা যায় তাহলে এটা টোটালটা একটা ন্যান্ডের ক্লকযুক্ত আরএস ফ্লিপ ফ্লপের সার্কিট হয়ে যাবে। এর ক্ষেত্রে ক্লকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটা পজিটিভ এজ ট্রিগার হতে পারে, সেটা নেগেটিভ এজ ট্রিগার হতে পারে,
এবার যেটাই হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রুথ টেবিলটা চেঞ্জ হবে। তো এই ট্রুথ টেবিলে ধরে নিয়েছি যে এটা পজিটিভ এজ ট্রিগারে কাজ করবে, মানে যখন ক্লকের ভ্যালু হাই হবে মানে 1 হবে তখন এই ফ্লিপফ্লপটা কাজ করবে। তো সেই ক্ষেত্রে এখানে যে ট্রুথ টেবিলটা আছে সেটা লক্ষ্য করলে দেখা যাবে যখন এনেবল মানে ক্লক EN সেটা যখন 0 আছে সেই ক্ষেত্রে আর এসের ভ্যালু যাই হোক না কেন যে স্টেটটা পাওয়া যায় সেটা নো চেঞ্জ হয়। তো এই জন্য এই যে লাস্টের যে 4টে রো আছে যেখানে নো চেঞ্জ বলে লেখা আছে NC বলে, তো সেই পার্টটা অনেক সময় ক্রস দেখানো হয়, মানে EN এ যদি 0 থাকে তাহলে এর জায়গায় ক্রস, এর জায়গায় ক্রস, এর জায়গায় ক্রস, Q1 বা কিউ বারের জায়গায় ক্রস দেওয়া থাকে, যেখানে দেওয়া থাকে নো চেঞ্জ। এই যে ক্রসের ব্যাপারটা বললাম সেটা তোরা 11-এ যখন কার্নপ ম্যাপ পড়েছিলিস সেইখানে ডোন্ট কেয়ার কন্ডিশনটা ছিল, এটাও সেম, ঠিক আছে। এবার যদি এনেবলের ভ্যালু 1 হয়, মানে যদি এটা পজিটিভ এজ ট্রিগারিং হচ্ছে যখন, তখন এসআরের যা ভ্যালু থাকছে সেটা আগের মতোই রিফ্লেক্ট করবে। মানে যদি এসের ভ্যালু 0 আর এর ভ্যালু 0 হয় তাহলে সেটা নো চেঞ্জ কন্ডিশনে থাকবে। যদি এসের ভ্যালু 0 আর এর ভ্যালু 1 হয় তখন সেটা রিসেট হবে, মানে 0 হবে। যদি এস আর এর ভ্যালু 1 0 হয় তাহলে সেটা আউটপুট 1 হবে, সেটা সেট হবে। আর যদি 1 হয় বোথ তাহলে সেটা রেস কন্ডিশনে চলে যাবে। ডি ফ্লিপফ্লপের ক্ষেত্রে যে স্টেটটা থাকে সেই স্টেটটাই হোল্ড করে, মানে যদি ডি এর ভ্যালু, ডি তো একটা ইনপুট, তো ডি এর ভ্যালু যদি 1 দেওয়া হয় তাহলে আউটপুটে 1 পাওয়া যাবে, ডি এর ভ্যালু যদি 0 দেওয়া হয় তাহলে আউটপুটে 0 পাওয়া যাবে। এটা একদম সিম্পল সার্কিট একটা। তো এখানে যে ছবিটা আছে সেটা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে ডি ফ্লিপফ্লপটা। এবার ডি ফ্লিপফ্লপকে যদি ক্লক দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে সেটাকে যদি ধরে নেওয়া যায় যে সেটা একটা পজিটিভ এজ ট্রিগারে কাজ করবে, তাহলে নেগেটিভ এজ যখন থাকছে মানে 0 যখন থাকছে তখন সেটা নো চেঞ্জে থাকবে। আর যখন ক্লকের ক্ষেত্রে হাই ভোল্টেজ থাকছে বা এনেবল 1 থাকছে তখন ফ্লিপফ্লপের ডিতে যদি ইনপুট 0 থাকে তাহলে আউটপুট 0 হবে, আর যদি ডি এর ভ্যালু 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, যেটাকে বলছে সেট আর রিসেট। এবার আসি জেকে ফ্লিপফ্লপের ক্ষেত্রে। এখানে দুটো ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রাম আছে। একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপফ্লপ যেটা বাঁ দিকেরটা, আর পরেরটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপফ্লপ সেটা হচ্ছে গিয়ে ডান দিকেরটা। দুটো ছবির মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে ক্লকের যে জায়গাটা সেখানটাই ডিফারেন্সটা আছে। যদি নেগেটিভ এজ হয় তাহলে একটা ডট থাকে ক্লক আসার আগে, এছাড়া মোটামুটি পুরোটাই সেম, কোনো রকমভাবে আলাদা কিছু নেই। ক্লক জেকে ফ্লিপফ্লপের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে জে আর কে এর ভ্যালু ছাড়াও কিউ আর কিউ বারের যে ভ্যালুটা থাকছে সেটাও এখানে অ্যাজ এ ইনপুট আসছে। এবার এসআর যে ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রামটা আছে সেই ব্লক ডায়াগ্রামটাকে তুলে যদি এখানে এসআর ফ্লিপফ্লপের সার্কিটকে নিয়ে আসা হয় তাহলে সেটা অ্যাকচুয়াল হবে জেকে ফ্লিপফ্লপের টোটাল সার্কিট। এই ছবিটায় এসআর যে ফ্লিপফ্লপটা ছিল সেই ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রামটার বদলে তার সার্কিট ডায়াগ্রামটা দেওয়া হয়েছে। তো বাঁদিকের যে জেকে ফ্লিপফ্লপটা আছে এটা হচ্ছে তার টোটাল ডায়াগ্রাম। তো এবার এই ডায়াগ্রামের বেসিসে যে ট্রুথ টেবিলটা আছে সেটা তৈরি করা হয়েছে। তো সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লকের ভ্যালু যখন 0 হচ্ছে তখন আর এসের মান 1 হচ্ছে, অর্থাৎ ফ্লিপফ্লপটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। যখন ক্লকের ভ্যালু 1 হচ্ছে এবং জে আর কে এর দুটোরই ভ্যালু যদি 0 হয় তখন আর এস
ইকুয়ালস টু 1 হচ্ছে, অর্থাৎ কিউ অপরিবর্তিত থাকছে। মনে করা যাক ফ্লিপফ্লপটি সেট অবস্থায় ছিল, অর্থাৎ কিউ এর ভ্যালু 1 ছিল। সুতরাং ক্লক যখন 1 হলো, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0। এখন জে এর মান অপরিবর্তিত রেখে যদি কে ইকুয়ালস টু 1 করা হয়, তাহলে 1 নাম্বার গেটের ইনপুট 3টি হবে, ক্লক ইকুয়ালস টু 1, জে ইকুয়ালস টু 1 আর কিউ বার ইকুয়ালস টু 0। অতএব আউটপুট হবে 1, অর্থাৎ আর ইকুয়ালস টু 1 এবং 2 নাম্বার গেটের যে ইনপুট 3টি সেটাই হবে ক্লক ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 1 আর কিউ ইকুয়ালস টু 1। অতএব আউটপুটটা হবে 0, অর্থাৎ এস ইকুয়ালস টু 0। সুতরাং আর ইকুয়ালস টু 1 এবং এস ইকুয়ালস টু 0 এর জন্য কিউ ইকুয়ালস টু 0 হবে। আবার পরীক্ষা করে দেখা যায় যে যদি ফ্লিপফ্লপটি রিসেট অবস্থায় থাকে, অর্থাৎ কিউ ইকুয়ালস টু 0, যখন ক্লক ইকুয়ালস টু 1, জে ইকুয়ালস টু 0 এবং কে ইকুয়ালস টু 1, এবং পরবর্তী ক্লক পালসে জে ইকুয়ালস টু 1 করা হয়, তাহলে কিউ ইকুয়ালস টু 1 হবে। অর্থাৎ জে এবং কে এর উচ্চমানের জন্য ফ্লিপফ্লপটির আউটপুট পূর্ববর্তী সর্বশেষ আউটপুটের পূরক হবে। এই ঘটনাটিকে টগল বলা হয়। এই টগল কন্ডিশনটাও শর্ট কোয়েশ্চেনের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এই ট্রুথ টেবিলটা একটু ইলাবোরেট করে দেখানো হয়েছে, ওটাই এখানে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ক্লক এখানে একটা অ্যারো সাইন দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আপ অ্যারো মানে হচ্ছে 1, ডাউন অ্যারো মানে হচ্ছে 0। তো এখানে যেহেতু আপ অ্যারো আছে, তাহলে এটা পজিটিভ এজ ট্রিগার হিসেবে কাজ করছে। এবার আসছি জেকে মাস্টার স্লেভ ফ্লিপফ্লপের ক্ষেত্রে। এটা ভীষণই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টাইমে এই কোয়েশ্চেনটা আসে, টিকা হিসেবেও আসতে পারে বা জেকে মাস্টার স্লেভের কার্যপ্রণালী হিসেবেও আসতে পারে। মাস্টার স্লেভ ফ্লিপফ্লপে রেসের অবস্থা এড়ানোর জন্য দুটো ক্লকযুক্ত ল্যাচ ব্যবহার করে জেকে মাস্টার স্লেভটা গঠন করা হয়। দুটি ক্লকযুক্ত ফ্লিপফ্লপের একটি আরএস ফ্লিপফ্লপ আর একটা জেকে ফ্লিপফ্লপ হয়। এরা যথাক্রমে একটা স্লেভ আর একটা মাস্টারের ভূমিকা পালন করে। এখানে একটাই ক্লক থাকে এবং সেটা নট হিসেবে থাকে, মানে একটায় যখন ক্লক যদি দেওয়া হয়, যদি এটা পজিটিভ এজ ট্রিগার হয়, তাহলে ধরি জেকেতে যদি ক্লক দেওয়া হলো, তো সেটা যখন 1 হচ্ছে তখনই তো কাজ করছে ক্লকটা। তো সেই ক্ষেত্রে তখন মাস্টার যে ফ্লিপফ্লপটা থাকছে সেটা কাজ করছে, তখন স্লেভটা কাজ করছে না। আবার যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে ক্লকের ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে, তখন মাস্টারটা কাজ করছে না, তখন স্লেভ কাজ করছে। তো এই জন্য একটা যে ক্লক পিরিয়ড থাকে, সেই ক্লক পিরিয়ডটায় টোটালটাই, মানে যখন 0 হচ্ছে তখনও ফ্লিপফ্লপটা কাজ করছে, যখন 1 হচ্ছে তখনও ফ্লিপফ্লপটা কাজ করছে। তো এটা মাস্টার স্লেভ ফ্লিপফ্লপের একটা বৈশিষ্ট্য। এক্সামের জন্য এই মাস্টার স্লেভ জেকে ফ্লিপফ্লপের আঁকাটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর মাথায় রাখতে হবে যে মাস্টার স্লেভ জেকে ফ্লিপফ্লপ যে রেস কন্ডিশন যেটা অকার করছিল আরএস ফ্লিপফ্লপের ক্ষেত্রে, সেটা এই মাস্টার স্লেভ ফ্লিপফ্লপের ক্ষেত্রে সেটা রিমুভ করা গেছে। তো সেই জন্য জেকে মাস্টার স্লেভ ফ্লিপফ্লপ যেটা আছে সেটা একটা ইম্পর্টেন্স আছে। এবার আসি টি ফ্লিপফ্লপের ক্ষেত্রে। ডি ফ্লিপফ্লপের মতো টি ফ্লিপফ্লপটা খুবই সহজ। মনে রাখতে গেলে টিটাকে মনে রাখতে হবে টগল হিসাবে, মানে হচ্ছে গিয়ে যদি ইনপুট 0 দেওয়া হয় তাহলে এটার অপোজিট আউটপুট হবে মানে 1, যদি ইনপুট 1 দেওয়া হয় তাহলে এর অপোজিট আউটপুট হবে মানে 0। তাহলে মনে রাখার জন্য টি ফর টগল মানে যাহা ইনপুট হবে তার অপোজিট হবে, আর ডি ফর ডিলে যেটা ইনপুট হবে সেটাই আউটপুট হবে। এবার সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে যদি জেকে ফ্লিপফ্লপের দুটো যে ইনপুট আছে সেই দুটোকে জয়েন করে দেওয়া যায়, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টি ফ্লিপফ্লপ। প্রতিটা ফ্লিপফ্লপের ক্ষেত্রেই আঁকাগুলো আর ট্রুথ টেবিলগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ যদি কোয়েশ্চেনগুলো একটু দেখা যায় প্রিভিয়াস ইয়ার্সে,
তাহলে দেখা যায় ট্রুথ টেবিল থেকে এক একটা কন্ডিশন তুলে অনেক সময় কোয়েশ্চেন দেওয়া হয়। মানে যদি বলি জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, তো এই ক্ষেত্রে আউটপুট কী হবে, এই ধরনের এই টাইপের কোয়েশ্চেন ম্যাক্সিমাম দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আঁকা প্লাস ট্রুথ টেবিল কি, ট্রুথ টেবিলের অ্যাকচুয়াল কীভাবে হচ্ছে সেই প্রত্যেক কটা জিনিসকে একটু ইলাবোরেটলি পড়তে হবে। এবার আসি রেজিস্টারের ক্ষেত্রে। ফ্লিপ ফ্লপ বেসিক্যালি একটা বিট স্টোর করতে পারে। তো এরকম যদি অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসঙ্গে নেওয়া যায় তাহলে সেটাকে বলা হয় রেজিস্টার। রেজিস্টারের ক্ষেত্রে ডেটা সিরিয়ালি ইনপুট দেওয়া যায়, আবার প্যারালালিও ইনপুট দেওয়া যায়। ঠিক সেরকমই আউটপুটও প্যারালাল পাওয়া যেতে পারে, আবার সিরিয়াল ডেটা আউটপুটও পাওয়া যেতে পারে। তো এই সিরিয়াল আর প্যারালালের ভিত্তিতে এই শিফট রেজিস্টারকে মোটামুটি 4টে পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরিয়াল ইন, সিরিয়াল আউট, SISO। আর একটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, SIPO। আরেকটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট, PISO। আর একটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট, PIPO। এখানে যে শিফট রেজিস্টারগুলো আছে সেগুলো একটা সাইড থেকে ডেটা ইনপুট হিসেবে আসছে এবং একটা সাইড থেকে অ্যাজ এ আউটপুট বেরিয়ে যাচ্ছে। তো এটা যেটা, এগুলো হচ্ছে গিয়ে সিম্পল রেজিস্টার। আরেকটা হয় যেটা রোটেটিং, মানে হচ্ছে গিয়ে যেখান থেকে আউটপুটটা বেরিয়ে যাচ্ছে সেইখান থেকে আউটপুটটা আবার ইনপুটে এসে রিটার্ন করে। এটা রোটেশনালও করা যেতে পারে। এই ডায়াগ্রামটা হচ্ছে একটা 4 বিটের শিফট রেজিস্টার, যেটা হচ্ছে সিরিয়ালি ইনপুট হচ্ছে আবার সিরিয়ালি আউটপুট হচ্ছে। ঠিক আছে, তাহলে SISOর এটা একটা ব্লক ডায়াগ্রাম। এই শিফট রেজিস্টারটা তৈরি করার জন্য ডি ফ্লিপ ফ্লপকে নেওয়া হয়েছে। আর এখানে ক্লক পাস দেওয়া হচ্ছে যেটা, সেটা অবভিয়াসলি এটা একটা পজিটিভ এজ ট্রিগার করে করা হচ্ছে। আচ্ছা, এখানে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেটা পরের যে ফ্লিপ ফ্লপটা থাকছে তার ইনপুট হিসাবে এন্ট্রি হচ্ছে। আর একদম লাস্টে যে আউটপুটটা বের হচ্ছে সেটাই অ্যাকচুয়াল যে ডেটাটা থাকছে সেই ডেটাটা। এটা যদি একটা চার্টের মাধ্যমে দেখা যায় বা উদাহরণের মাধ্যমে দেখা যায় তাহলে এরকম হয় ব্যাপারটা। প্রথমে ইনিশিয়ালি ধরে নিচ্ছি 3টে যে ফ্লিপ ফ্লপ আছে Q3, Q2, Q1 আর Q0 প্রত্যেক কটা ভ্যালু 0 হিসেবে আছে। এবার একটা 4 বিট ডেটা, সেটা হচ্ছে গিয়ে 1111, এইটা এই রেজিস্টারের থ্রু পাঠাতে চাইছি। তো সেই ক্ষেত্রে প্রথমেই যখন ক্লক পাস দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফার্স্ট যে ডেটাটা সেটা একটা ফ্লিপ ফ্লপ শিফট করলো। এরপরে সেকেন্ড ক্লকের ক্ষেত্রে সেকেন্ড যে ডেটাটা থাকছে সেটা পরের যে ফ্লিপ ফ্লপ থাকছে মানে ফ্লিপ ফ্লপ নাম্বার 2 সেটাতে শিফট করলো। ঠিক পরের ক্লকের ক্ষেত্রে শিফট করলো ফ্লিপ ফ্লপ নাম্বার 1-এ। তারপরের ক্ষেত্রে একদম শিফট করলো ফ্লিপ ফ্লপ নাম্বার 0-তে, যেটার অ্যাকচুয়াল আউটপুট Q0 হিসাবে আসছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লক পালসের পরপর এক একটা ডেটা যেটা থাকছে সেটা শিফট হচ্ছে। এই জন্যই একে বেসিক্যালি একটা শিফট রেজিস্টার বলা হয়। যেহেতু এটা সিরিয়ালি আসছে ডেটাটা, সেহেতু মানে একটা একটা করে ঘর করে শিফট হচ্ছে, তাই জন্য এটা সিরিয়াল ইন। আর সিরিয়ালি যেহেতু আউটপুট পাওয়া যাচ্ছে তো সেই তো এটা সিরিয়াল আউট। তাহলে এটা সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টারের একটা উদাহরণ। এবার এখানে ডি ফ্লিপ ফ্লপই ইউজ করা হলো, তার কারণ হচ্ছে গিয়ে ডি ফ্লিপ ফ্লপ আমরা জানি কোনো ডেটা যেটা থাকে সেটাকে হোল্ড করে বা ডিলে করে। তো সেই ক্ষেত্রেই এই ডি ফ্লিপ ফ্লপটাকে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে গিয়ে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার।
এই ক্ষেত্রে একটা ক্লিয়ার বলে একটা অপশান থাকে, যেটার সাহায্যে গিয়ে প্রত্যেকটা ফ্লিপফ্লপের যেটা ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে রিফ্রেশ করে দেওয়া যায়। তো এই যে ছবিটা আছে, যে ডায়াগ্রামটা আছে, সেখানে প্রত্যেক কটা যে ফ্লিপফ্লপ আছে সেই ফ্লিপফ্লপের আউটপুটটা পরের ফ্লিপফ্লপের ইনপুট হিসেবে গেছে ঠিকই, কিন্তু সেগুলো আবার আউটপুট হিসাবেও শো করেছে, যেটাকে 4-বিট প্যারালাল ডেটা আউটপুট এখানে দেখানো হয়েছে। তার মানে এই যে ফ্লিপফ্লপটা থাকছে সেই ফ্লিপফ্লপের ক্ষেত্রে ডেটা যেটা দেওয়া হচ্ছে সেটা সিরিয়ালি দেওয়া হচ্ছে, কিন্তু যেটা আউটপুট হিসেবে পাওয়া যাচ্ছে সেটা প্যারালাল হিসেবে আসছে। তো সেই জন্য এই যে ফ্লিপফ্লপটা তাকে বলা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার। এবার উদাহরণের সঙ্গে যদি দেখি, এখানে সেই ইনিশিয়ালি ধরে নিচ্ছি প্রত্যেকটা ফ্লিপফ্লপের আউটপুট 0 হিসেবে থাকছে এবং যে ডেটাটা পাঠানোর দরকার সেটা 1111 পাঠানো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লক পালসের ক্ষেত্রে যে ডেটাটা থাকছে সেই ডেটাটা চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেকটা ক্লক পালসের পর প্যারালালি আউটপুটগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে প্যারালাল ইন আর সিরিয়াল আউট শিফট রেজিস্টার। এক্ষেত্রে আঁকাটা একটু জটিল হয়, কিন্তু এটা একটু প্র্যাকটিস করতে হবে। ইভেন প্রত্যেকটা শিফট রেজিস্টারের আঁকাই একটু মোটামুটি দেখে রাখতে হবে। ছবিটা লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটা যে ইনপুট আসছে সেটা প্যারালালি আসছে, কিন্তু যে আউটপুটটা পাওয়া যাচ্ছে সেই আউটপুটটা সিরিয়ালি পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে 4-বিট প্যারালাল ইন টু সিরিয়াল আউট শিফট রেজিস্টার। এবার এটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার। এটা আঁকাটাও খুব সহজ, কিন্তু একটা জিনিস এটার মাথায় রাখতে হবে, এটার প্রত্যেক কটা যে ফ্লিপফ্লপ আছে সেইখান থেকে আউটপুট কিন্তু পরের ফ্লিপফ্লপে যাচ্ছে না, যেটা সিরিয়াল ইন সিরিয়াল আউটের ক্ষেত্রে গিয়েছিল। ঠিক আছে, এখানে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়ালি মানে প্যারালালি ইন করে ইনপুট হচ্ছে আর প্যারালাল করেই আউটপুটগুলোকে পাওয়া যাচ্ছে। আর এটার প্রত্যেক কটার ক্ষেত্রেই একই ক্লক পালস থাকে, এটা প্রত্যেকটা রেজিস্টারের ক্ষেত্রেই একই, মানে ক্লক পালস সেম থাকছে। এবার আসি কাউন্টারের ক্ষেত্রে। কাউন্টারও হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যেটা ফ্লিপফ্লপ নিয়ে গঠিত হয় মেনলি, কিন্তু এর মেন কাজ হচ্ছে গিয়ে যে কতগুলো ক্লক পালস আছে সেই নাম্বারগুলোকে কাউন্ট করা। কাউন্টার সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে সিনক্রোনাস বা প্যারালাল কাউন্টার, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টার। এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটা বাইনারি অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টারের একটা উদাহরণ। এখানে জেকে ফ্লিপফ্লপ ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা ক্লিয়ার অপশান থাকে যেটার সাহায্যে এই যে পুরো কাউন্টার আছে সেটার ভ্যালুগুলোকে রিফ্রেশ করে দেওয়া যেতে পারে। এখানে একটা ফ্লিপফ্লপ যে পরের যে ফ্লিপফ্লপটা আছে তাকে ট্রিগার করে, তো সেই জন্য এটাকে অনেক সময় আবার সিরিয়াল কাউন্টার হিসেবেও বলা যেতে পারে। এবার যখন আমি বলছি কাউন্টিং করা, তো সেটা অবভিয়াসলি ডেসিমেল ভ্যালুতে হয় না, সেটা অবভিয়াসলি বাইনারিতে হয়। তো এক্ষেত্রে এই ট্রুথ টেবিলটা লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেক ক্লক পালসের ক্ষেত্রে Q2, Q1, Q0 যে ভ্যালুগুলো থাকছে সেগুলো চেঞ্জ হচ্ছে। কিসে? ফার্স্টে যে 0 ক্লক পালস আছে Q2, Q1, Q0, এটার যদি এটা বাইনারি ফর্মে যদি ধরি, আমি এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এর ভ্যালু হয় 0। সেরকমই যদি লাস্টেরটাকেই ধরি, সেটা হচ্ছে ধরুন 7, তো 7-এর ক্ষেত্রে 7টা ডেসিমেল ভ্যালু, তো এটার বাইনারি ফর্ম হয় 111। তো সেই ক্ষেত্রে Q2, Q1, Q0 প্রত্যেক কটা 1 হিসেবে ডিনোটেড আছে। তাহলে এই যে প্রত্যেক কটা ক্লক পালস হচ্ছে, প্রত্যেক কটা ক্লক পালসে প্রত্যেক কটা যে ফ্লিপফ্লপ আছে তার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জটা ডেসিমেল ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করতে পারছি। এরপরে হচ্ছে সিনক্রোনাস কাউন্টার বা প্যারালাল কাউন্টার।
এক্ষেত্রে দেখাই যাচ্ছে এই কাউন্টারে যে ইনপুটগুলো আসছে সেই ইনপুটগুলো প্যারালালি আসছে, এবং এখানে একটা সিম্পল ক্লক আছে, যে ক্লকটা যে 4টে ফ্লিপ ফ্লপ আছে প্রত্যেকটাতেই সেমভাবে যাচ্ছে। এটা একটা 4 বিটের সিঙ্ক্রোনাস কাউন্টার, ঠিক আছে। আমি আবারও বলছি, এই প্রত্যেক কটা যে কাউন্টার আছে বা রেজিস্টার আছে বা ফ্লিপ ফ্লপ আছে, এই প্রত্যেক কটার ডায়াগ্রামগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে মডুলাস কাউন্টার বা মড কাউন্টার। একটি কাউন্টারের মডুলাস বলতে বোঝায় কাউন্টারটিতে কতগুলি আউটপুট অবস্থা বর্তমান। 4 বিটের রিপল কাউন্টারের মডুলাস হলো 16, কারণ 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, তার মানে 16টি বাইনারি সংখ্যা 0000 থেকে 1111, তার মানে হচ্ছে গিয়ে দশমিক যদি বলি, মানে ডেসিমেল সংখ্যা যদি বলি, 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করা সম্ভব হয়। এখানে যে ট্রুথ টেবিলটা আছে সেখানে দেখা যাচ্ছে কাউন্টটা 0 থেকে 9 অবধি হচ্ছে, আবার 10-এ যখন আসছে তখন আবার 00-তে পরিণত হচ্ছে। তার মানে টোটাল আমি 10টা স্টেট পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এটা একটা মড 10 কাউন্টার বলা যেতে পারে। এটা যদি ডায়াগ্রাম দেখি তাহলে মড 10 কাউন্টারের ক্ষেত্রে জিকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে, এবং একটা অ্যান্ড আর একটা ন্যান্ড গেট ব্যবহার করে এই সার্কিটটা কমপ্লিট করা হয়েছে। মড 10 কাউন্টারটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কোয়েশ্চেন আসে মড 10 কাউন্টারের ডায়াগ্রাম যেটা আছে সেটা আঁকার জন্য। এরপর হচ্ছে গিয়ে রিং কাউন্টার। সমস্ত বাইনারি সংখ্যা গণনা না করে রিং কাউন্টার শুধুমাত্র সেই সমস্ত বাইনারি সংখ্যাকে গণনা করে যেগুলিতে শুধুমাত্র একটি উচ্চ বিট মানে 1 থাকে। ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা সিএলআর বার আছে। তো সিএলআর বার 0 থেকে 1 হওয়ার সাথে সাথে প্রথম আউটপুট ওয়ার্ডটি পাওয়া যাবে, যেমন সেটা হচ্ছে গিয়ে Q3, Q2, Q1, Q0, সেটা হচ্ছে গিয়ে 0001। প্রথম পজিটিভ ক্লকে যে এমএসবি মানে Q3 অবস্থানে Q0-তে সরে যাবে, এবং অন্যান্য বিটগুলি বাম দিকে 1 বিট করে সরে আসে। এর ফলে আউটপুট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 0010। একইভাবে দ্বিতীয় পজিটিভ এজে কিউ এর ভ্যালু হবে 0100। থার্ড যে পালসটা যাবে তার থেকে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হবে 1000। এরপর যদি আবার ক্লক পালস দেওয়া যায় তাহলে ঠিক ফার্স্টের যে স্টেজটা ছিল সেটা হচ্ছে 0001, সেটাতে আবার ব্যাক করবে। সুতরাং পরস্পর রিং ওয়ার্ডগুলো হবে ফার্স্টে 0001, তারপরে 0010, তারপর 0100, তারপরে 1000। যদি রিং কাউন্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সর্বশেষ রিং ওয়ার্ডটি মানে দশমিক মান হবে n-1। এটা একটা শর্ট কোয়েশ্চেন টাইপের আসে অনেক সময়, তো এটা একটু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে জনসন কাউন্টার। জনসন কাউন্টার হচ্ছে গিয়ে রিং কাউন্টারের একটা মডিফাইড ভার্সন। এটাতে যে ইনভার্টেড আউটপুটটা পাওয়া যায় লাস্ট ফ্লিপ ফ্লপ থেকে, সেটা ইনপুট হিসাবে ফার্স্ট যে ফ্লিপ ফ্লপটা থাকে সেখানে কানেক্ট অবস্থায় থাকে। এই ফ্লিপ ফ্লপকে অনেক সময় আবার ওয়াকিং রিং আর টুইস্টেড রিং বা সুইচড টেইল কাউন্টারও বলা হয়ে থাকে। জনসন কাউন্টারের মেন অ্যাডভান্টেজ যদি বলা যায় তাহলে এর যে ফ্লিপ ফ্লপগুলো দরকার পড়ে সেগুলো রিং কাউন্টারের তুলনায় অনেক অংশেই কম দরকার পড়ে, আর এটা বেসিক্যালি ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে বা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। এখানে জনসন কাউন্টারের দুটো ট্রুথ টেবিল আছে, একটা হচ্ছে 3 বিটের জন্য, একটা হচ্ছে মড 10-এর জন্য। জনসন কাউন্টারের একটা লজিক হলো এরকম, প্রথমবার যখন 1 পায় তখন যতক্ষণ পর্যন্ত না সবকটা ফ্লিপ ফ্লপই
ওয়ান স্টেজে থাকবে, মানে সেম স্টেজে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু চেঞ্জ হবে না। মানে এখানে যদি 3 বিট জনসন কাউন্টারের ট্রুথ টেবিলটাকে দেখা হয়, তাহলে দেখা যাবে Q0 ভ্যালু যখন 1 আছে, তারপরের যে স্টেট আছে, ঠিক আছে, স্টেট নাম্বার 2, সেখানে Q1 ও 1 হলো, ঠিক তার পরের স্টেটে Q2 ও 1 হলো। এবার দেখা গেল Q2, Q1, Q0 এই তিনটেই 111 স্টেটে আছে। এর ঠিক পরের স্টেটে যখনই তিনটেই সেম স্টেট হয়ে গেছে, তো সেই জন্য ওইটা চেঞ্জ হলো, ইনভার্টেড হয়ে সেটা হয়ে গেল 0। এবার 0 যখন Q0টা হলো, ঠিক তার পরের স্টেটে দুটো 0 হলো, মানে হচ্ছে Q1টাও 0 হলো। এবার ঠিক তার আবার পরের স্টেটে Q2টাও 0 হলো। এবার যখন দেখা যাচ্ছে তিনখানা স্টেটই 0 হয়ে গেছে, তখন আবার এটা ইনভার্ট হবে, মানে এই Q0-র ভ্যালুটা তখন আবার 1 হবে। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে কাউন্ট হচ্ছে 1, তারপর 3, তারপর 7, তারপর 6, তারপর 4, তারপর 0। টোটাল কিন্তু আমি পাচ্ছি 6খানা, তাই না? তো সেই ক্ষেত্রে এটা রিং কাউন্টারের তুলনায় অনেকটাই ফ্লিপ ফ্লপ কম প্রয়োজন পড়ে। তো এটা জনসন কাউন্টারের একটা বড় অ্যাডভান্টেজ। আজকের পড়ানোর উপর ভিত্তি করে কতগুলো কোয়েশ্চেন এখানে দেওয়া হলো, বাড়িতে প্রত্যেকে চেষ্টা করবি সলভ করার জন্য।